আমাদের দেশ ভারতবর্ষের নামকরণের ক্ষেত্রে অনেক তাৎপর্যপূর্ণ তথ্য বা ইতিহাস লুকিয়ে রয়েছে। অন্ততপক্ষে 7 থেকে 8টি নাম আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পেয়ে থাকি, যেমন ভারত, ভারতবর্ষ, হিন্দুস্তান, জম্মুদ্বীপ, নাভিবর্ষ, তানজিকু, মেলুহা ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা নামের পিছনে রয়েছে একটা করে ছোট্ট ইতিহাস। প্রত্যেকটা নাম বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি চ্যানেল। এই চ্যানেলে মূলত ইতিহাসের অজানা তথ্যগুলোকে সহজভাবে তুলে ধরা হয়ে থাকে, তাই যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাস হলো একটি জাতির যথার্থ পরিচয়ের ধারক। প্রত্যেকেরই জাতির এবং দেশের যথার্থ ইতিহাস জানা দরকার। চলুন মূল বিষয়ের মধ্যে প্রবেশ করা যাক। এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ভারতবর্ষের নাম রহস্য। আমরা জানি যে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটার একাধিক নাম রয়েছে এবং সেই নামগুলো কি ইতিপূর্বে আমি উল্লেখ করেছি। তো এই যে বিভিন্ন নাম, এই নামগুলোর আলাদা আলাদা যে ইতিহাস রয়েছে তার মধ্যে প্রবেশ করবার আগে আমাদের জানতে হবে যে এই দেশটির অফিসিয়াল নাম কি, এবং সেটা জানবার জন্য আমাদের চলে যেতে হবে ভারতবর্ষের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একেবারে আর্টিকেল নাম্বার 1-এ, যেখানে 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট। অর্থাৎ ভারতের সংবিধান অফিসিয়ালি এই দেশটার দুটো নামকে স্বীকৃতি দিচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ যেটা ইন্ডিয়া সেটাই ভারত। তাহলে অফিসিয়ালি আমরা দুটো নাম পেলাম আমাদের দেশের ক্ষেত্রে, যদিও আরো অনেকগুলো নামে আমরা আমাদের দেশকে ডেকে থাকি, যেমন ভারতবর্ষ, হিন্দুস্তান, জম্মুদ্বীপ, নাভিবর্ষ, তানজিকু, মেলুহা, মেহুয়া, মেহুলা ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে আমি যে নামগুলো উচ্চারণ করলাম প্রত্যেকটা নামের পিছনের যে তাৎপর্য, তার উদ্ভবের যে ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, তাই অনুরোধ সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নামের ইতিহাসের গভীরে প্রবেশ করবার আগে আমরা এই যে নামগুলো, এই নামগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নেব। প্রথম ক্যাটাগরির নামগুলোকে মূলত বলা যেতে পারে অরিজিনাল নেম, যা আমরা ভারতবর্ষের সংস্কৃতির মধ্য থেকে পেয়েছি বা আমাদের সংস্কৃতির মধ্য থেকে উঠে এসেছে। আর দ্বিতীয় শ্রেণীতে যে নামগুলো রয়েছে সেই নামগুলোকে বলা যেতে পারে বিদেশিদের দেওয়া নাম, বা বিদেশিরা আমাদের ভারতবর্ষকে যে চোখে দেখেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা আমাদের দেশকে যে নামে পরিচিত করেছে সেইগুলো। তবে আপনাদের আর একটা বিষয় বলে রাখি, ইতিহাসের গভীরে প্রবেশ করবার আগে আমরা দেখে নেব আমাদের প্রাচীন ভারতবর্ষের মুনি ঋষিরা, শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা, যাদের আবার বলা যেতে পারে বিজ্ঞানীও, কেননা তাদের জ্ঞানের যে গভীরতা সেটা আধুনিক বিজ্ঞানীদের থেকে কোনো অংশে কম যায় না। একটু সঙ্গে থাকলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তাই মূল আলোচনায় প্রবেশ করবার আগে আমি আপনাদের সামনে আমাদের সেই প্রাচীন ভূতত্ত্ববিদদের বা মুনি ঋষিদের বা বলা যেতে পারে অতীতের বিজ্ঞানীদের এই পৃথিবীর ভৌগোলিক অবস্থা সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটা আপনাদের সামনে তুলে ধরব। কারণ এটা যদি আমরা না বুঝি তাহলে এই নামগুলোর তাৎপর্য আমরা যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না। তাই মূল আলোচনায় প্রবেশের আগে চলুন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। আসলে আমাদের ভারতবর্ষের প্রাচীন যে মুনি ঋষি, তারা পৃথিবী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা রাখতেন, যে ধারণাটি কিন্তু বাকি পৃথিবীর অন্য কোনো দেশের বিজ্ঞানীদের বা মনীষীদের মধ্যে ছিল না। পৃথিবী সম্পর্কে প্রাচীন ভারতীয় বিশ্বতত্ত্ববিদদের ধারণা ছিল যে পৃথিবীটা হচ্ছে গোল। ভাবতে অবাক লাগে, আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা যে সময়ে এই কথা বলছেন সেই সময়ে তথাকথিতভাবে বর্তমানে বিশ্বের যে সমস্ত উন্নত সভ্যতা, উন্নত দেশ, তারা কিন্তু বলতো বা বিশ্বাস করতো পৃথিবী সমতল বা চ্যাপ্টা। কিন্তু আমাদের ভারতীয় মুনি ঋষিরা একমাত্র যে তথ্য তৎকালীন সময়ে তুলে ধরেছিলেন জগৎবাসীর কাছে আমাদের শাস্ত্রের মাধ্যমে, সেটাই পরবর্তীকালে বিজ্ঞানসম্মতভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে, পৃথিবী গোল। আমরা অর্থাৎ ভারতীয়রা যে সুপ্রাচীন কাল থেকে জানতাম পৃথিবী গোল, তার প্রমাণ হিসেবে বলা যায় যে আমরা কিন্তু কখনোই জিওগ্রাফি বলি না, আমরা বলি ভূগোল। অর্থাৎ এই ভূগোল কথাটার মধ্য দিয়ে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে ভূ মানে পৃথিবী, গোল অর্থাৎ পৃথিবী গোল। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আমরা এই গোলকটাকে গোল বলি, আমরা ভূলোক বলি, ভূগোল বলি। অর্থাৎ এই যে উদাহরণটি আমি দিলাম সেটা হয়তো আপনাদের অতটা মনোভূত নাও হতে পারে। এবারে আমি
আর একটা উদাহরণ দিচ্ছি, সেটাকে বলা যেতে পারে এর থেকে আরো প্রমিনেন্ট হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা জানতাম যে পৃথিবীটা গোল। দেখুন, আমরা জানি যে বিষ্ণুর অনেকগুলো অবতার রয়েছে। এই অবতারগুলোর মধ্যে একজন হচ্ছেন বরাহ অবতার। আমাদের প্রাচীন পুরাণে বা শাস্ত্রে বরাহ অবতারের যে ছবিটা, সেটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বরাহ অবতারের সেই দুটো দাঁতের উপরে যে পৃথিবীটা রয়েছে সেই পৃথিবীটা কিন্তু গোলাকার। অর্থাৎ পৃথিবীর সেই সুপ্রাচীন কালে যখন বরাহ অবতারের ধারণা হচ্ছে তখন কিন্তু আমরা জানতাম যে পৃথিবী হচ্ছে গোল। এছাড়া আপনাদের অবগতির জন্য আরো বলে রাখি যে আমাদের প্রাচীন মুনি ঋষিরা যে পৃথিবী গোল শুধু সেটা জানতেন তা নয়, আমাদের প্রাচীন বিশ্বতত্ত্ববিদরা আরো আমাদের তথ্য দিয়েছিলেন যে আসলে পৃথিবীটা 7টা মহাদেশ নিয়ে গঠিত। কি অবাক লাগছে? হ্যাঁ, তারা এটা জানতেন, তবে তারা তাদের ভাষায় মহাদেশ না বলে বলতেন দ্বীপ। অর্থাৎ প্রাচীন ভারতীয় বিশ্বতত্ত্ববিদদের মতে এই যে ভূগোল বা পৃথিবী, এটা 7টা দ্বীপ নিয়ে গঠিত। এই দ্বীপগুলো আসলে বর্তমান সময়ে আমাদের যে কন্টিনেন্ট বা মহাদেশের ধারণা সেটাকে বোঝাচ্ছে। আর এই যে দ্বীপ, সেই এক একটা দ্বীপ আবার অনেকগুলো বর্ষ নিয়ে গঠিত ছিল। বর্ষটা কি না, এটা হলো একটি ভৌগোলিক ভাগ বলা যেতে পারে। দ্বীপ বর্ষ নিয়ে গঠিত, তার মানে দ্বীপ হচ্ছে মহাদেশের ধারণা আর বর্ষ হচ্ছে দেশের ধারণা, বলা যেতে পারে বড় ভূখণ্ডের ধারণা। অর্থাৎ সহজ করে বললে বলা যেতে পারে বর্ষ বলতে বোঝায় বড় আকারের দেশ। এবং আমাদের প্রাচীন ভূতত্ত্ববিদ বা শাস্ত্রকারেরা এই কথাও বলেছিলেন যে এই বর্ষ আবার কতগুলো জন বা রাজ্যে বিভক্ত ছিল। বিষয়টা কিরকম, মানে ছোট ছোট যে রাজ্য সেগুলোকে বলা হতো জন এবং তার থেকে একটু বড় হলে সেগুলোকে বলা হতো মহাজন। আমরা ইতিহাসের পাঠক মাত্রই জানি যে ভারতবর্ষের ইতিহাসে 16টি মহাজন পদ ছিল এবং এই 16টি মহাজন পদের ইতিহাসই প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাস। এবং এই রাজ্য বা জনপদ যারা শাসন করতেন তারা আমাদের কাছে রাজন নামে পরিচিত ছিলেন। আর বর্ষ মানে বললাম একটু বড় দেশ। যারা এই বর্ষ বা বড় দেশ শাসন করতেন তাদের বলা হতো একরাট সম্রাট, মানে যার সাম্রাজ্য আছে তাদের বলা হতো চক্রবর্তী রাজা। আমরা ইতিহাসের পাঠক মাত্রই এই টার্মটার সাথে বিশেষভাবে পরিচিত। অনেকজনের ক্ষেত্রেই বলা হয়েছে চক্রবর্তী রাজা ছিলেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে চক্রবর্তী রাজা বলতে আসলে কি বোঝানো হতো। অর্থাৎ এই যে আলোচনা করলাম, এই আলোচনার থেকে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে বর্ষ এই শব্দটা ভারতের প্রাচীন মুনি ঋষিদের দ্বারা ব্যবহার করা দেশের সমর্থক বা বড় একটা সাম্রাজ্যের সমর্থক শব্দ। অর্থাৎ বর্ষ মানে বড় দেশ, আর ভারতের নামের শেষে এই বর্ষটা যোগ করবার ফলে হলো ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ যে একটা সত্যি বড় দেশ সেটা তো বলবার অপেক্ষা রাখে না, মানচিত্রের দিকে তাকালেই সেটা আমরা বুঝতে পারি। এবং এই মুনি ঋষিরা যে সময় ভারতবর্ষের এই বর্ণনা দিচ্ছেন বা সংজ্ঞা দিচ্ছেন, ভারতবর্ষের এই তথ্য লিপিবদ্ধ করছেন, সেই সময় কিন্তু ভারতবর্ষ বলতে বর্তমান ভারতবর্ষের যে মানচিত্র, শুধু সেই মানচিত্রের গণ্ডির সীমানার মধ্যে ভারতবর্ষের আঙ্গিনা সীমাবদ্ধ ছিল না, তার সীমানা ছিল আরো বিস্তৃত। বলা যেতে পারে এখনকার সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়াটা তখন ভারতবর্ষের মধ্যে ছিল এবং উত্তরে পাকিস্তান, আফগানিস্তান, কাবুল এগুলো ভারতবর্ষের মধ্যে ছিল। এবারে কিন্তু আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো যে আমরা যেটাকে ভারতবর্ষ বলছি বা ভারত বলছি তার ভূখণ্ড আসলে কোনটা, অর্থাৎ কোন ভূখণ্ডটাকে আমাদের মুনি ঋষিরা ভারতবর্ষ বলছেন বা ভারতবর্ষ বলতে মানচিত্রের কোন অংশটুকুকে বোঝাচ্ছেন তারও কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তারা লিপিবদ্ধ করেছেন। এই প্রসঙ্গে বলে রাখি যে বিভিন্ন শাস্ত্রে অনেকগুলো এরকম শ্লোক পাওয়া যায়, তার মধ্যে সব থেকে প্রামাণ্য হিসাবে আমি বিষ্ণু পুরাণের একটি শ্লোক আপনাদের সামনে উপস্থাপিত করছি। এই শ্লোকটির থেকেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমাদের দেশের যারা শাস্ত্রজ্ঞ ছিলেন বা বলা যেতে পারে ভূতত্ত্ববিদ ছিলেন বা বিজ্ঞানী ছিলেন, তারা জ্ঞানের দিক থেকে কত অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। ভারতবর্ষের এই যে উপমহাদেশ, এর একেবারে পরিষ্কার সংজ্ঞা বিষ্ণু পুরাণের একটা শ্লোকে বলা হয়েছে। এই শ্লোকটা কি চলুন একটু দেখে নেওয়া যাক। শ্লোকটা হলো উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈ দক্ষিণম বর্ষম তদ ভারতম নাম ভারতী যত্র সন্ততই। এই শ্লোকটার সহজ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় উত্তরম যৎ সমুদ্রস্য অর্থাৎ সমুদ্রের উত্তরে, হিমাদ্রেশ্চৌ দক্ষিণম অর্থাৎ হিমালয়ের দক্ষিণ দিকে, বর্ষম তদ ভারতম ভারতবর্ষ অবস্থিত, ভারতী যত্র সন্ততই অর্থাৎ এখানে যারা বসবাস করে তারাই ভারতীয়। তাহলে কি বোঝা গেল? হিমালয় পর্বতমালার দক্ষিণ দিকে এবং ভারত মহাসাগরের উত্তর দিকে অবস্থিত যে ভূখণ্ডটি সেটাই হচ্ছে ভারতবর্ষ। জিওগ্রাফি বইয়ে
ভারতবর্ষের যে চতুর্সীমা বর্ণনা করা রয়েছে সেটা আমরা সকলেই জানি। আসলে চতুর্সীমার বর্ণনা আধুনিক যুগের পণ্ডিতেরা দিয়েছিলেন, সেই চতুর্সীমা বর্ণনার সাথে কিন্তু এই বর্ণনার কোনো অমিল নেই। এ প্রসঙ্গে বেশি কথা না বলে আমি চলে যাই আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, সেটা হলো আমরা এই যে সংজ্ঞাটি পেলাম, সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে যে ভূখণ্ডের কথা এই শ্লোকে বলা হলো, সেটা কিন্তু ভারতবর্ষ সহ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মানে আমরা যেটাকে অখণ্ড ভারত বলে কল্পনা করি সেটাকে বোঝাচ্ছে। অখণ্ড ভারত বলে কল্পনা করি আমি বললাম, আসলে কিন্তু কল্পনা নয়, এটা একসময় সত্যি ছিল। যে অখণ্ড ভারতের কথা আমরা বলি, ইতিপূর্বে আমি যে দেশগুলোর নাম উল্লেখ করলাম, এই পুরো ভূখণ্ডটাকে প্রকৃতপক্ষে ভারতম শব্দটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে বিষ্ণু পুরাণের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এইবারে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই যে আমি বললাম সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়াটা উত্তর পশ্চিম দিকে পাকিস্তান, আফগানিস্তান, কাবুলের বিস্তীর্ণ অঞ্চল এই অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল, সেটা কিন্তু আমার মন গড়া কথা নয়। এর পিছনে রিলিজিয়াস প্রমাণ যেমন উল্লেখ করা যায়, ঠিক সেরকম কালচারগত দিক থেকেও প্রমাণ উল্লেখ করা যায়। আপনাদের বিষয়টা একটু ধরিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, অখণ্ড ভারত একসময় সত্যি সত্যি ছিল। যেমন আপনারা জানেন আমাদের শাস্ত্রে আছে 52 পীঠের কথা। এই 52 পীঠ কিভাবে সৃষ্টি হয়েছিল এর পিছনে একটা বড় কাহিনী রয়েছে, সেখান থেকে ছোট্ট করে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো দক্ষের কন্যা ছিলেন সতী এবং ঘটনাক্রমে সতীর সাথে দেবাদিদেব মহাদেব শিবের বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের পরের থেকে কখনোই দক্ষ শিবকে পছন্দ করতেন না। তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে শিব এবং সতীকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু বিনা আমন্ত্রণে সেখানে সতী এসে উপস্থিত হলে সমস্ত অতিথিবৃন্দের সামনে দক্ষ যখন সতীর প্রতি অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা শিবের নিন্দা করতে থাকে, তখন সেই প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন। এবং এই দেহত্যাগের সংবাদ শুনবার পরে শিব ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে সে সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, যেটা নটরাজ নামে পরিচিত। এবং সেই প্রলয় নৃত্যে পৃথিবী যখন ধ্বংস হতে বসেছিল, সেই সময়ে নারায়ণ তার চক্রের দ্বারা দেবীর দেহকে টুকরো টুকরো করেছিলেন এবং সেটা 52টি টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। যেখানে যেখানে সেই অংশগুলো পড়েছিল সেখানে সেখানে তার প্রকৃতি অনুযায়ী এক একটা শক্তিপীঠ গড়ে উঠেছে। 52টি শক্তিপীঠ গড়ে উঠেছে, সেগুলো কিন্তু সব বর্তমান ভারতবর্ষের যে মানচিত্র তার মধ্যে নেই, সেগুলো রয়েছে আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে। অর্থাৎ ওই দেশগুলি যে একসময় ভারতবর্ষের অংশ ছিল তা আমাদের পুরাণ শাস্ত্রের থেকেই প্রমাণ করা যায়। আর কালচারাল সাপোর্টের যে কথাটা বলেছিলাম তার পিছনে প্রমাণ রয়েছে, সেটার জন্য আমাদের চলে যেতে হবে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বলে একটা দ্বীপ আছে, সেখানে এখনো ভারতীয় সনাতন যে সংস্কৃতি সেটা একেবারে ভারতীয়দের মতো করে বেঁচে রয়েছে, অর্থাৎ সেখানে ইন্ডিয়ান অরিজিনাল কালচার এখনো বেঁচে রয়েছে। ইন্দোনেশিয়ার যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্স এর নাম গরুর এয়ারলাইন্স। এই যে গরুর, ইনি কে? ইনি তো আমাদের ভারতীয় পুরাণের এক চরিত্র, যিনি ভগবান বিষ্ণুর বাহক। অর্থাৎ ভারতীয় সংস্কৃতির দ্বারা থাইল্যান্ডের সংস্কৃতি যে প্রভাবিত, সেটা এর থেকে সহজেই আমরা বুঝতে পারছি। ইন্দোনেশিয়া থেকে আমরা এবারে চলে যাই একটু থাইল্যান্ডে। থাইল্যান্ডের যে রাজপথ সেটাও কিন্তু ভারতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত। থাইল্যান্ডের রাজপথের নাম হচ্ছে রাম। শুধু তাই নয়, আপনারা আরো জেনে রাখুন সেখানে রামায়ণ পড়ানো হয়, যদিও আমাদের দেশে পড়ানো হয় না। অর্থাৎ এই সমস্ত উদাহরণগুলোর থেকে আমরা সহজেই হৃদয়ঙ্গম করতে পারছি যে বিষ্ণু পুরাণে যে ব্যাখ্যাটা দিচ্ছে, সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে যে বড় ভূখণ্ড তার নামই যে সেই অখণ্ড ভারত, এটাই যে ভারতবর্ষ, এটা নিয়ে সন্দেহ থাকবার কোনো অবকাশ নেই। বর্তমান সময়েও আমাদের দেশের কেউ কেউ বা বলা যেতে পারে আমরা কেউ কেউ এই অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখি, কিন্তু এখানে আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু পলিটিক্যাল অখণ্ড ভারতের কথা বলছি না। এই যে অখণ্ড ভারতের কথা বলা হয়েছে এখানে, সেটা যে পলিটিক্যাল অখণ্ড ভারত ছিল সেটাও কিন্তু নয়। হয়তো পলিটিক্যালি কখনো কখনো তারা একত্রিত হয়েছিল বা আবার আলাদাও হয়েছিল। আসলে এখানে অখণ্ড ভারতবর্ষ বলতে বোঝানো হয়েছে সাংস্কৃতিক অখণ্ডতা। এখনো এই সময়ে দাঁড়িয়ে আমরা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছি সেটা হচ্ছে এই সাংস্কৃতিক অখণ্ড ভারতের স্বপ্ন। অর্থাৎ মিলিটারি পাঠিয়ে সেখানকার ভূখণ্ডকে দখল করে ওই ভূখণ্ডকে ভারতের অন্তর্ভুক্ত করে আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখি না, সেটা আমাদের ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী নয়। আমরা চাই এক সাংস্কৃতিক অখণ্ডতা তৈরি করতে। আমরা চাই বিষ্ণু পুরাণে যে ভারতবর্ষের বর্ণনা রয়েছে সেই ভূখণ্ডগুলোতেও ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি, আদি সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতিষ্ঠা হোক, যেটা আগে ছিল সেটা আবার ফিরে আসুক। হ্যাঁ, এবারে চলুন
আমরা আলোচনা করি যে এই যে ভারত নামটা, এই নামটা কোথা থেকে এলো বা এই নামটা আমরা পেলাম কোত্থেকে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম তাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভারত বলতে বিশ্বের মানচিত্রে কোন অংশটাকে বোঝায়। এবারে চলুন আমরা দেখি ভারত নামটা আমরা কোথা থেকে পেলাম, এই নামের উৎস কি। আমাদের দেশের নাম ভারত হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে রেফারেন্সটি আমি দেব সেটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। আমরা সকলেই জানি যে মহাভারতের কাহিনীতে রয়েছে দুষ্মন্ত রাজার কথা। সেই দুষ্মন্ত রাজা যিনি বিশ্বামিত্র এবং মেনকার কন্যা শকুন্তলাকে বিবাহ করেছিলেন। যেহেতু এর পিছনে অনেক বড় কাহিনী রয়েছে, অনেক লেখালেখি হয়েছে, সেইগুলো বলে আমি প্রতিবেদনটাকে দীর্ঘায়িত করব না। শুধু একটি কথা বলবো, এই রাজা দুষ্মন্ত এবং তার পত্নী শকুন্তলার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল যার নাম সর্বদমন। এই সর্বদমনের আর এক নাম ছিল ভরত বা রাজা ভরত। এই সর্বদমন বা রাজা ভরত পরবর্তীকালে গোটা অখণ্ড ভারতের সম্রাট হয়েছিলেন বা চক্রবর্তী সম্রাট হয়েছিলেন, এবং যেহেতু ইনি ভারতবর্ষের ইতিহাসে প্রথম চক্রবর্তী সম্রাট, সেই জন্য আমরা এই দেশটার নাম এই রাজা ভরতের নাম অনুসারে রেখেছি ভারতবর্ষ, বা বলা যেতে পারে রাখা হয়েছিল ভারতবর্ষ। আমাদের দেশের নাম ভারতবর্ষ হওয়ার প্রথম উদাহরণটা আমি নিলাম মহাভারত থেকে। দ্বিতীয় উদাহরণটি নেব পৃথিবীর সর্বপ্রাচীন সাহিত্য ঋগ্বেদের থেকে। এই প্রাচীন সাহিত্য ঋগ্বেদে অনেকগুলো প্রাচীন ভারতীয় রাজবংশের নাম উল্লেখ রয়েছে, যেমন যদু রাজবংশ, কুরু রাজবংশ, সৃঞ্জয় রাজবংশ, অনু রাজবংশ, তুর্বস রাজবংশ, পাঞ্চাল রাজবংশ ও ভারত রাজবংশের উল্লেখ রয়েছে। প্রাচীন ভারতীয় যে সমস্ত রাজবংশের কথা ঋগ্বেদে উল্লেখ রয়েছে তার মধ্যে একটা রাজবংশের নাম কিন্তু ভরত। এই ভরত বংশীয় একজন রাজা যার নাম হচ্ছে সুদাস। ঋগ্বেদ অনুসারে তিনি একটা বড় কাজ করেছিলেন। কি করেছিলেন? 10 রাজার যুদ্ধে জয় লাভ করেছিলেন। এই 10 রাজার যুদ্ধটা কি? আসলে ভরত বংশীয় রাজা সুদাস ঋগ্বেদের তথ্য অনুযায়ী তার মন্ত্রী ছিলেন বিশ্বামিত্র। আসলে প্রাচীনকালে রাজপুরোহিত পদে যে থাকতেন তার পরামর্শ অনুযায়ী রাজ্য শাসিত হতো, তাই আমি এখানে মন্ত্রী কথাটা ব্যবহার করলাম। অর্থাৎ রাজপুরোহিতের পদটা সেই সময় ছিল খুবই ক্ষমতা সম্পন্ন একটি পদ। একজন ক্ষমতাশালী ব্রাহ্মণ এই পদে বসতেন। ভারত বংশীয় রাজা সুদাস তার যে রাজপুরোহিত সেই পদে অধিষ্ঠিত ছিলেন বিশ্বামিত্র। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এই রাজা সুদাসের সাথে বিশ্বামিত্রের বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছিল, এবং এই মত পার্থক্য হওয়ার জন্য রাজা সুদাস বিশ্বামিত্রকে সেখান থেকে সরিয়ে অন্য একজন পুরোহিতকে উক্ত পদে বসিয়েছিলেন। তার নামও ঋগ্বেদে পাওয়া যায়, তিনি হচ্ছেন বশিষ্ঠ। আর এই যে কাজটা সুদাস করলেন সেটাকে যে বিশ্বামিত্র সহজভাবে মেনে নেবে না সেটা স্বাভাবিক, এবং হলেও তাই। বিশ্বামিত্র এতে খুবই ক্রুদ্ধ হলেন। তার রাজ্য ত্যাগ করে বিশ্বামিত্র তৎকালীন ভারতবর্ষের 10 জন শক্তিশালী জনজাতি বা উপজাতীয় রাজাকে একত্রিত করে একটা সংঘ গঠন করেন। এই যে সংঘ বা কনফেডারেশন, এইটা নিয়ে বিশ্বামিত্র ভারত বংশের রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধটা ইতিহাসে বা ঋগ্বেদের সময়ের 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের ঘটনাক্রমে ভারত বংশীয় রাজা সুদাস জনজাতীয় রাজাদের একত্রিত যে কনফেডারেশন বা যৌথ বাহিনী তাকে হারিয়ে দিয়েছিলেন। এই যে কাজটা সুদাস করলেন, অর্থাৎ ভারতের একজন রাজা 10 জন রাজার মিলিত বাহিনীকে হারিয়ে দিলেন। এর ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত ভারতবর্ষের ভরত বংশীয় রাজা সুদাসের খ্যাতি ছড়িয়ে পড়েছিল, এবং এর ফলে সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে ছোট বড় অনেক রাজা উপযাজক হয়ে ভরত বংশের রাজার অনুগত্য মেনে নিয়ে নিজেদের ভরত সন্ততি বলে ঘোষণা করতে শুরু করেছিলেন। এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ছোট ছোট রাজারা এই ভারত বংশীয় রাজা সুদাসের অনুগত্য স্বীকার করে নিয়ে নিজেদের ভারত সন্ততি বলে ঘোষণা করলেন। ক্রমে ক্রমে এই ভারত সন্ততি থেকেই কিন্তু দেশটার নাম ভারতবর্ষ হয়েছে, এবং এই ভারতের অধিবাসী সকলেই ভরত সন্ততি থেকে ভারতবাসী হয়েছে। অর্থাৎ ভরত বংশের অনুগত রাজা, তার মানে সবাই ভারতীয়। অর্থাৎ ভরত বংশীয় রাজার অনুগত আমরা, এই বলে ছোট ছোট রাজ্যের রাজারা নিজেদের ভারত সন্ততি বলে ঘোষণা করলেন, এবং ক্রমে ক্রমে এই ভারত সন্ততি থেকেই দেশটার নাম হলো ভারত, এবং এই দেশে বসবাসকারী সকলেই ভারত সন্ততি, মানে ভরত বংশের অনুগত রাজা। অর্থাৎ ভরতের যে রাজ্যের সীমানা ছিল তার সাথে আরো অন্যান্য রাজ্যের রাজাদের সীমানা যুক্ত হয়ে বিশাল এক অখণ্ড ভারতবর্ষ গড়ে উঠেছিল। অর্থাৎ আমাদের দেশের নাম ভারত কেন হলো সে কথা তো আমরা আলোচনা করলাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কি। কিন্তু ভারতকে আবার
আমরা ভারতবর্ষও বলি। ভারতবর্ষ, এই বর্ষ কোথা থেকে এলো সেটা কিন্তু আমাদের একটু আলোচনা করতে হবে। শুধু ভারতবর্ষই নয়, আমরা আমাদের দেশকে নাভিবর্ষও বলি। কেনই বা এই নাভিবর্ষ বলি? বা ভিডিওর শুরুতে আমি তানজিকু শব্দটা ব্যবহার করেছিলাম, আসলে জাপানিরা আমাদের দেশকে তানজিকু বলে। এই কথাটাই বা কোথা থেকে এলো, এর তাৎপর্য কি? আসুন এই তিনটে বিষয় নিয়ে এবার একটু আলোচনা করি। এই তিনটে নামের তাৎপর্যটা বোঝবার জন্য, বিশেষ করে ভারতবর্ষ বা নাভিবর্ষ, আমাদের আবার সেই প্রাচীন বিশ্ব তত্ত্ববিদদের রেফারেন্সে ফিরে যেতে হবে। আমি ভিডিওর একেবারে শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রাচীন ভারতীয় বিশ্ব তত্ত্ববিদরা এটা জানতেন যে পৃথিবী 7টা দ্বীপ নিয়ে গঠিত। এই 7টা দ্বীপই যে বর্তমানের 7টি মহাদেশ, সেটাও কিন্তু আমরা কিছুটা আলোচনা করেছি। কিন্তু প্রাচীন সাহিত্য অনুযায়ী আমাদের বর্তমানে যে 7টা মহাদেশ, সেইগুলোকে আমরা তখন 7টা দ্বীপ বলতাম, সপ্তদ্বীপ। এই সপ্তদ্বীপের 7টা নাম ছিল, সেই নামগুলো হলো শাক, পুষ্কর, কুশ, জম্বু, প্লক্ষ, কৌঞ্চ, শাম্বলী। এই যে 7টা দ্বীপ, এই 7টা দ্বীপ আসলে পৃথিবীকে গঠিত করেছিল। এখন আমরা যেটাকে বিভিন্ন নামে পাল্টে পাল্টে 7টা মহাদেশের নাম দিয়েছি, বা বলা যেতে পারে 7টি মহাদেশে ভাগ করেছি। এখন এদের মধ্যে একেবারে মধ্যভাগে যে দ্বীপটি অবস্থিত ছিল সেটা হচ্ছে জম্বুদ্বীপ। এই যে মানচিত্রে আমি দেখাচ্ছি, দেখুন এই অঞ্চলটা যেটা ভারতবর্ষ, সেটাই হচ্ছে জম্বুদ্বীপ। মানে এখন আমরা যেটাকে ভারতবর্ষ বলছি সেটাকে প্রাচীন মুনি ঋষিরা বলতেন জম্বুদ্বীপ। তার মানে এই যে 7টা দ্বীপ নিয়ে পৃথিবী গঠিত, তার একেবারে মধ্যভাগে, পৃথিবীর মধ্যভাগে যে দ্বীপটা, সেটাই হচ্ছে জম্বুদ্বীপ। আর এই জম্মু নামটা কেন? এর কারণ এই দ্বীপটা নাকি জম্মু পাতার ন্যায়, বা এই দ্বীপটা জম্মু পাতার আকৃতি বিশিষ্ট, এই জন্য এটার নাম জম্বুদ্বীপ। আর এই জম্বুদ্বীপ যে পৃথিবীর একেবারে মাঝখানে অবস্থিত, সেটাও কিন্তু আমরা মানচিত্রে একটু অভিনিবেশ সহকারে মনোনিবেশ করলেই বুঝতে পারছি। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আজকের দিনে আমরা যেটাকে নিরক্ষরেখা বলি, মানে পৃথিবীর মাঝখান ধরি, বা মূল মধ্যরেখা বলি, বা আন্তর্জাতিক তারিখ রেখা বলি, সেটা কিন্তু অনেক পরে আঁকা হয়েছে। এবং এটার পিছনে কিন্তু লন্ডনের হাত ছিল। সেই সময় যেহেতু ইংল্যান্ড পাওয়ারফুল কান্ট্রি ছিল, তাই তারা তাদের নিজেদের মতো করে সেটাকে করেছে, বা তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেছে, সেটা আলাদা বিষয়। আমাদের প্রাচীনকালের মনি ঋষিরা তৎকালীন সময়ে যে বর্ণনা দিয়ে গিয়েছিলেন, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষ পৃথিবীর একেবারে নাভি দেশে অবস্থিত, বা মধ্যভাগে অবস্থিত। আসলে আমাদের শরীরের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে নাভি আমাদের শরীরের মধ্যভাগে অবস্থিত। আর পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের অবস্থানও মধ্যভাগে, তাই ভারতবর্ষের আরেক নাম নাভিবর্ষ। হ্যাঁ, বর্ষ কথাটা আলোচনা করা হয়নি, যদিও প্রথমে একটু বলেছিলাম। আমি একেবারে শুরুতে বলেছিলাম যে একটা দ্বীপ আবার অনেকগুলো বর্ষ নিয়ে গঠিত। দ্বীপ মানে বর্তমানের যে মহাদেশ, এবং বর্ষ বলতে বড় দেশ। তাহলে জম্বুদ্বীপটাও তো অনেকগুলো বর্ষ বা দেশ নিয়ে গঠিত হবে, তাতে সন্দেহের কিছু নেই। জম্বুদ্বীপটাও 9টা বর্ষ নিয়ে গঠিত ছিল। এই 9টা বর্ষ হচ্ছে কেতুমাল বর্ষ, কিমপুরুষ বংশ, উত্তর কুরু বংশ, হরিবর্ষ, হিরণময় বর্ষ, রম্মক বর্ষ, ইলাবৃত বর্ষ, ভাদ্রবর্ষ এবং ভারতবর্ষ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? জম্বুদ্বীপে যে 9টা বর্ষ নিয়ে গঠিত, তাদের মধ্যে একটা দ্বীপ, একটা বর্ষের নাম হচ্ছে ভারতবর্ষ। কেন ভারতবর্ষ? তার কারণ তো আগেই বলা হয়েছে, যে ভরত নামে একজন রাজা রাজত্ব করতেন, তার নাম অনুসারে এই দেশের নাম হয়েছিল ভারত। এবং আমাদের প্রাচীন শাস্ত্র বিষ্ণু পুরাণে তার উল্লেখ রয়েছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, সেটা হলো যে বর্ষ নাভিতে অবস্থিত, তাহাই নাভিবর্ষ। তবে এই যে নাভিবর্ষ নামটা, সেটা যে শুধু ভারতীয়রা বলে সেটা কিন্তু নয়, জাপানিরাও বলে। জাপানি ওয়ার্ডে ভারতের ভৌগোলিক নাম তানজিকু। এই তানজিকু শব্দটা দুটো শব্দ থেকে এসেছে। টেইন, যার মানে স্বর্গীয় বা সুখকর, আর জুকা, জুকা শব্দটার মানে সেন্ট্রাল পার্ট। মানে জাপানিদের ভাষায় বা জাপানি জ্ঞানীগুণীদের মত অনুযায়ী পৃথিবীর যে সেন্ট্রাল পার্টে জ্ঞানীগুণী মানুষেরা বসবাস করে এবং স্বর্গীয় সুখে রয়েছে, সেই যে পৃথিবীর মাঝখানের বা নাভি দেশের অংশ, সেটাই হচ্ছে জুকা, মানে সেন্ট্রাল পার্ট অফ দা ওয়ার্ল্ড। এবং এই যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে তিয়ানজুকা, একসঙ্গে হয়েছে তানজিকু। অর্থাৎ ভারতবর্ষের মানচিত্রের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষ পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত। এবং এই তথ্যাদি আমাদের শাস্ত্রে যেমন বর্ণনা করা রয়েছে যুক্তিসঙ্গতভাবে, ঠিক সেরকম জাপানি তথ্য অনুযায়ী তার প্রমাণ পাওয়া গেল। এবারে আমরা যদি ভারতবর্ষ নামের ব্যাকরণগত দিকটাকে একটু অনুসন্ধান করি, তাহলেও কিন্তু দেখবো যে এই নামটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি তার লেখা যে সংস্কৃত ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী ভারত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ভা যুক্ত রথ। ভা শব্দের অর্থ জ্ঞান, আর রথ মানে হচ্ছে ডুবে থাকা বা খোঁজে থাকা। অর্থাৎ যে দেশটা সবসময় জ্ঞানের খোঁজে ডুবে আছে বা জ্ঞানের খোঁজে আছে বা জ্ঞানের খোঁজে রত আছে, তাকে আমরা ভারতবর্ষ বলছি। তার মানে আমাদের দেশের নামের যে সংস্কৃত মানে সেটা কিন্তু একেবারেই গর্ব করবার মতো। যে দেশের লোকেরা সর্বদাই জ্ঞানের খোঁজে ডুবে থাকে তারাই ভারতবাসী। ভিডিওর একেবারে শুরুতে আমি বলেছিলাম যে ভারতবর্ষের যে সমস্ত নামগুলো পাওয়া যায় সেই নামগুলোকে ক্যাটাগরি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। এতক্ষণ পর্যন্ত যে নাম কটা নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে ভারতীয় মূল সংস্কৃতি থেকে পাওয়া নাম। এবারে আমি চলুন আপনাদের নিয়ে যাই বিদেশিদের কাছ থেকে আমরা ভারতবর্ষের কোন নাম পেয়েছি বা কিভাবে পেয়েছি। যেমন আমরা জানি পৃথিবীর অন্য দেশে কেউ কেউ ইন্ডিয়া বলে ভারতবর্ষকে, কেউ বলে হিন্দুস্তান। ভারতবর্ষকে কেন ইন্ডিয়া কেন হিন্দুস্তান এই নামগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ বিদেশিরা ভারতবর্ষকে কি কি নামে ডাকে, কেন এই নামগুলো তারা দিল, তারও একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তাৎপর্য রয়েছে। আসলে বিদেশিরা আমাদের দেশকে যে নামে ডাকতো সেইটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে যে বিদেশিরা ভারতকে বা ভারতীয়দেরকে কিভাবে এবং কোন পথ দিয়ে চিনেছিল। ভারতবর্ষের সাথে মিলিত হবার জন্য বা ভারতীয় সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত হবার জন্য প্রকৃতি একটা পথ উন্মুক্ত করে রেখেছিল, সেটা হচ্ছে বর্তমান আমাদের যে পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক দিয়ে বিদেশিরা ভারতবর্ষে প্রথম প্রবেশ করেছিল। এবং এই পথে কিন্তু আমরা দেখতে পাই যে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত নদী সিন্ধু নদী অবস্থিত এবং এই অঞ্চলটা মূলত সিন্ধু নদীর অববাহিকা অঞ্চল। আবহমান কাল ধরে ভারতের এই সিন্ধু অববাহিকা অঞ্চল বিদেশিদের আকৃষ্ট করেছে। বিদেশিরা এই পথে এসেছে এবং এই সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে তারা অনেক সময় বসতিও স্থাপন করেছে, সেটা আলাদা বিষয়। এখানে আমি যেটা বলতে চাইছি, এই যে সিন্ধু অববাহিকা অঞ্চল, যেটাকে আমরা ইতিহাসে পুরাণে সপ্ত সিন্ধু অঞ্চল নামে পেয়ে থাকি, এই অববাহিকা বা অঞ্চলটা বিদেশিদের কাছে খুবই আকর্ষণের কারণ ছিল। কারণ একদিকে যেমন ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, অন্যদিকে ভারতের জ্ঞান ভান্ডার। অর্থাৎ বিদেশিরা মূলত ভারতবর্ষের ধন সম্পদের লোভে যেমন এসেছে, ভারতবর্ষের জ্ঞান আহরণ করে তাদের দেশে নিয়ে যাবার জন্যও এসেছে। আর ভারতবর্ষে আসবার একমাত্র পথ এই সিন্ধু অববাহিকা অঞ্চল। বিভিন্ন সময়ে ভারতবর্ষে যারা এসেছিল তাদের মধ্যে পারস্য থেকে যারা এসেছিল অর্থাৎ পার্সিকরা, তারা এসে যখন কথাবার্তা বলতে গেল তখন তারা আসলে দন্তস্বকে দন্তস্ব উচ্চারণ করতে পারে না, তারা দন্তস্বকে হ উচ্চারণ করে, তাই তাদের উচ্চারণে দন্তস্ব হয়ে গেল হ। অর্থাৎ সিন্ধুকে উচ্চারণ করতো হিন্দু বা হিদুস, এবং এই হিদুস শব্দ থেকে পরবর্তীকালে হিন্দু শব্দটি এসেছে। এই যে সিন্ধু অববাহিকা অঞ্চল, এই অঞ্চলটাকে যেহেতু পার্সিকরা হিন্দু বলতেন এবং এই সপ্ত সিন্ধু অঞ্চলের নাম তখন থেকে হিদুসদের বসভূমি বা হিন্দুদের বাসভূমি হিসাবে পার্সিকদের কাছে পরিচিত হয় এবং এই দেশটার নাম তারা বলতে শুরু করেছিলেন অল হিন্দ বা আল হিন্দ, এবং সেটাই পরবর্তীকালে হিন্দুস্তান নামে পরিচিত হয়েছে। তাহলে পার্সিকরা এই দেশটার নাম কি দিয়েছিল না, তারা দিয়েছিল আল হিন্দ। এই আল হিন্দ শব্দটির মানে কি? আল হিন্দ শব্দটার মানে হচ্ছে যেখানে হিন্দু বা হিদুস বা হিদুরা বসবাস করে। পার্সিকদের এই আল হিন্দ শব্দটি থেকেই কিন্তু পরবর্তীকালে হিন্দুস্তান নামক শব্দটার উৎপত্তি। কারণ স্থান শব্দটার অর্থ কিন্তু দেশ, সেটার প্রমাণ তো আমাদের রয়েছে। যেমন কাজাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এই স্থান বলতে যে দেশ বোঝাতো তার প্রমাণ এই প্রত্যেকটা দেশের নামের পিছনে স্থান শব্দ যুক্ত রয়েছে এবং পরবর্তীকালে এটা হিন্দুস্তান হিসাবে আমরা বলছি। অর্থাৎ হিন্দুস্তান মানে প্রকৃতপক্ষে হিন্দুদের বাসস্থান। এ প্রসঙ্গে আর একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে হিন্দুস্তান শব্দটি কোথায় পাওয়া যায় সেটা যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে বলা যায় যে একজন অজ্ঞাতনামা লেখকের একটি পার্সিক গ্রন্থে, যে গ্রন্থটির নাম হুদুদ আল আলম, এই গ্রন্থে প্রথম হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়, তবে গ্রন্থের লেখকের নাম কি সেটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ হিন্দুস্তান এই নামটার বা শব্দটার উৎপত্তি এবং তার তাৎপর্য আমরা বুঝলাম, এটা মূলত আমরা পার্সিকদের কাছ থেকে পেয়েছি। তবে আমাদের দেশে কি শুধু পার্সিকরা এসেছিল? মোটেই না, আমাদের দেশে আরো অনেক বিদেশি জাতি এসেছিল, যেমন গ্রিকরা এসেছিল, রোমানরা এসেছিল। এই সমস্ত রোমানরা এবং গ্রিকরাও আমাদের এই যে সিন্ধু অববাহিকা অঞ্চল সেটাকে তারা পার্সিকদের মতোই উচ্চারণ করতে পারতো না, তারা বলতো ইন্দস। এই ইন্দস কথাটা পরবর্তীকালে কালক্রমে ইন্দাস
এবং এর অপভ্রংশ হয়ে কালক্রমে এই ইন্দাস থেকেই আমরা ইন্ডিয়া শব্দটা পেয়েছি। তবে এই ইন্দাস শব্দটা কিন্তু আমরা এখনো ব্যবহার করি। যেমন সিন্ধু সভ্যতার যে উপত্যকা তাকে আমরা বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ মোদ্দা কথা বলা যেতে পারে যে বিদেশিদের তালে তাল মিলিয়ে আমরা এখনো ইন্দাস কথাটা ব্যবহার করি। আসলে ইন্দাস থেকে ইন্ডিয়া শব্দটি এসেছে। গ্রিক এবং রোমানদের উচ্চারণের ভুল থেকেই এই দেশটির নাম প্রকৃতপক্ষে ইন্ডিয়া হয়েছে। অর্থাৎ হিন্দুস্তান এবং ইন্ডিয়া এই দুটো নাম আমরা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে এবং তাদের ভুল উচ্চারণের জন্য। এবারে কোনো অনুসন্ধিৎসু ব্যক্তির হৃদয়ে প্রশ্ন জাগতে পারে যে ইন্ডিয়া নামটা প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল। এই প্রসঙ্গে বলা যায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য যেটা রয়েছে সেটা হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ইন্ডিয়া নামটা ব্যবহার করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়ায়। অর্থাৎ ইন্ডিয়া নামের উল্লেখ আমরা কোথায় পাচ্ছি? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের হিস্টোরিয়া নামক গ্রন্থে। অন্য বিদেশিদের নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমে যাদের কথা বলতে হয় তারা হচ্ছে চাইনিজ বা চীনের লোকেদের কথা। খ্রিস্টীয় প্রথম শতকে চীনের হান বংশীয় দূত ঝাংকিয়ান তার লেখায় সিন্ধু অববাহিকা অঞ্চলটিকে উল্লেখ করেছেন সেনতু নামে। হান রাজবংশ চীনের একটা বিখ্যাত রাজবংশ। চীনের এই হান বংশীয় দূত ঝাংকিয়ান ভারতবর্ষের সিন্ধু উপত্যকা অঞ্চলকে যে বললেন সেনতু, এই সেনতু নামই পরবর্তীকালে পাল্টে হয় তিয়েনচু বা চুয়ান্তু। তাহলে আমাদের দেশটা চাইনিজদের কাছে চাইনিজ প্রাচীন রেফারেন্স অনুযায়ী তিয়েনচু বা চুয়ান্তু নামে পরিচিত। এই হলো আজকের প্রতিবেদন। আমি মূলত ভারতবর্ষের নাম মাহাত্ম্য যথাসাধ্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এই নামগুলোর মধ্যে কোন নামটি আপনার সব থেকে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে শেষ করলাম আজকের প্রতিবেদন। এবং তার সাথে সাথে একটি বিশেষ আন্তরিক অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিবেদনগুলো সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানতে সাহায্য করবেন।